সুপ্রিয় শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ার সৈয়দ মির্তাল হাজুবায়েদ। ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার হিসেবে আমি CSE 327 মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং কোর্সে আপনাদেরকে এক্সটার্নাল কোর্স টিচার হিসেবে এই মাইক্রোপ্রসেসর সিস্টেমস অ্যান্ড ইন্টারফেসিং কোর্সটি পাঠদান করছি। মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং ডগলাস ভি হলি টেক্সট বইটি আমরা মূলত ফলো করছি। সাথে আমরা বিভিন্ন সময় আমরা ব্রেড বইটি ব্যবহার করব এবং প্রফেসর রফিকুজ্জামান স্যারের বইটি আমরা ব্যবহার করব। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের আজকের লেকচারের মূল অংশে। আমরা গত লেকচারে কথা বলেছিলাম মাইক্রোপ্রসেসর নিয়ে এবং আমরা দেখেছিলাম যে মাইক্রোপ্রসেসরের ফার্স্ট জেনারেশন যে মাইক্রোপ্রসেসর ছিল সেগুলো ছিল 4 বিটের প্রসেসর, যেগুলো 16 পিনের আইসি হিসেবে বাজারে কিনতে পাওয়া যেত। 8 বিট এবং 16 বিটের প্রসেসর যেগুলো 40 পিনের মাইক্রোপ্রসেসর, সেগুলি সেকেন্ড জেনারেশনে সেখানেও 4 বিট, 8 বিট বা 16 বিট, বাট কিন্তু সেগুলো হচ্ছে সবই 40 পিনের প্রসেসর, অর্থাৎ একটা আইসিতে 40টি পিন ছিল এবং 40টা পিনকে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। আমরা 8085 যে মাইক্রোপ্রসেসর, ইন্টেল 8085 এবং ইন্টেল 8086, এই দুটো মাইক্রোপ্রসেসর নিয়ে আমাদেরকে মূলত শিখতে হবে। তাদের আর্কিটেকচার, তাদের অ্যাড্রেসিং মোডগুলো, সব বিষয়গুলোই আমাদেরকে জানতে হবে। তো এই যে ইন্টেল 8085 মাইক্রোপ্রসেসর 8 বিটের বা 8086 যেটি 16 বিটের প্রসেসর, এই যে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের মাইক্রোপ্রসেসর, এটি নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে। তো সেকেন্ড জেনারেশন মাইক্রোপ্রসেসরগুলো ছিল 40 পিনের, থার্ড জেনারেশনের মাইক্রোপ্রসেসরগুলো হচ্ছে 40 পিনের, 48 পিনের অথবা 64 পিনের। ফার্স্ট জেনারেশনের যে সকল মাইক্রোপ্রসেসরগুলো রয়েছে সেগুলো 16 পিনের, 4 বিটের মাইক্রোপ্রসেসরগুলো 16 পিনের এবং যেগুলো 8 বা 16 বিটের মাইক্রোপ্রসেসর সেগুলো 40 পিনের। এবং ফোর্থ জেনারেশন যেটা ইন্টেল 80386, সেগুলো 32 বিটের প্রসেসর। এবং সবশেষে পেন্টিয়াম প্রসেসর বা ফিফথ জেনারেশন প্রসেসর। আমরা একটি মাইক্রোপ্রসেসরের ফাংশনাল ব্লক দেখিয়েছিলাম অ্যারিথমেটিক লজিক ইউনিট সম্পর্কে। সেখানে রেজিস্টার অ্যারে ছিল বা প্রোগ্রাম কাউন্টার ছিল, টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিট, ফ্ল্যাগ রেজিস্টার এবং ইনস্ট্রাকশন ডিকোডিং ইউনিট। এই পার্টগুলো ছিল একটি মাইক্রোপ্রসেসরের ফাংশনাল ব্লকে। আমরা সেগুলো নিয়ে কথা বলেছিলাম। 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে কথা হচ্ছিল যে 8086 বা 8086 একটি 16 বিটের মাইক্রোপ্রসেসর যেটি ইন্টেল রিলিজ করে 1978 সালে এবং এটি একটি HMOS 3 টেকনিক ব্যবহার করে তৈরি করা হতো। প্রথমে HMOS টেকনোলজিতে, বর্তমানে এটিকে ম্যানুফ্যাকচার করা হয় ইউজিং HMOS 3 টেকনিক। মোট 29,000 ট্রানজিস্টর এই মাইক্রোপ্রসেসরের মধ্যে ইন্টিগ্রেটেড করা আছে। 40 পিনের এটি মূলত একটি আইসি এবং সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্টেই এই মাইক্রোপ্রসেসরটি চালানো যায় এবং এটার কোনো ইন্টারনাল ক্লক নেই, এক্সটার্নাল অ্যাসিমেট্রিক ক্লক সোর্স, 33% ডিউটি সাইকেল। টোটাল অ্যাক্সেস মেমোরি হচ্ছে 20 বিটের অ্যাড্রেস, অর্থাৎ 16 বিট প্রসেসর এটি একটা টাইম 16 বিট প্রসেস করতে পারে। এখানে মেমোরি অ্যাক্সেস করার জন্য 20 বিট অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ অ্যাড্রেস বাস 20, এবং সেখানে আমরা 1 মেগাবাইট মেমোরি স্পেস অ্যাক্সেস করতে পারি। এই 1 মেগাবাইটের মধ্যে অর্ধেকটাকে লোয়ার ব্যাংক বলা হয়, অর্ধেকটাকে হায়ার ব্যাংক বা অড ব্যাংক বলা হয়। এবং এই মাইক্রোপ্রসেসর মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোডে অপারেট হয়ে থাকে। এবং এটার পিন এবং সিগন্যাল নিয়ে আমরা কথা বলেছিলাম যে কোন পিন কি কাজ করে সেটি নিয়ে আমরা প্রত্যেকটা পিনের কার্য বিবরণ দেখেছিলাম। কিন্তু 8086 মাইক্রোপ্রসেসর যদি আমাদেরকে জানতে হয়, 8086 মাইক্রোপ্রসেসরের আগে আমাদেরকে 8085 মাইক্রোপ্রসেসর নিয়ে একটু স্টাডি করে আসতে হবে। এই যে অনেক সময় আমাদের পরীক্ষায় এই যে সিগন্যালগুলো, বিশেষ করে অ্যাড্রেস ল্যাশ এনাবল, এই পিনের কাজ কি, এটি অনেক সময় পরীক্ষা আসে। বা ডাটা এনাবল, এই যে অ্যাড্রেস ল্যাচ এনাবল ইউজ টু ডিমাল্টিপ্লেক্স দি অ্যাড্রেস অ্যান্ড ডেটা লাইনস ইউজিং এক্সটার্নাল ল্যাচ, অর্থাৎ আমরা জানি যে সেখানে এই যে অ্যাড্রেস এবং ডেটা বাস
অর্থাৎ এ অ্যাড্রেস অথবা ডেটা, অর্থাৎ এখানে আমরা যে লাইনগুলো দেখতে পাচ্ছি অ্যাড্রেস লাইন, সেগুলো কিন্তু ডেটা লাইনের সাথে মাল্টিপ্লেক্স করা আছে। অর্থাৎ এই পিনগুলো কখনো অ্যাড্রেস পিন, কখনো ডেটা পিন হিসাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ কখনো অ্যাড্রেস ট্রান্সফার করার জন্য, কখনো ডেটা ট্রান্সফার করার জন্য ব্যবহার করা যাবে। এখন কখন এটা অ্যাড্রেস পিন হিসাবে ব্যবহার হবে কিংবা কখন ডেটা পিন হিসাবে ব্যবহার হবে, সেটি আমরা এক্সটার্নাল ল্যাচের সাহায্যে এইটাকে আলাদা করে থাকি বা ডিমাল্টিপ্লেক্স করে থাকি। তার মানে এই যে অ্যাড্রেস লাইন এবং ডেটা লাইনকে আমরা ডিমাল্টিপ্লেক্স করব ইউজিং এক্সটার্নাল ল্যাচ, সেটি করার জন্য মূলত অ্যাড্রেস ল্যাচ এনেবল সিগন্যালটি বা এএলই সিগন্যালটি ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে হোল্ড সিগন্যাল এবং হোল্ড অ্যাকনলেজ সিগন্যাল, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এরপরে আসছে স্ট্যাটাস সিগন্যালগুলো নিয়ে। 8086 মাইক্রোপ্রসেসরের আমরা আজকে কথা বলবো। মোটামুটিভাবে আমরা একটু রিভিশন দিয়েছি যে কোন পিনের কাজ কি। এখানে ম্যাক্সিমাম মোড এবং মিনিমাম মোডে 8086 মাইক্রোপ্রসেসর চলতে পারে, এবং মিনিমাম মোডে যখন অপারেটেড হয় তখন মাইক্রোপ্রসেসর তার কোপ্রসেসরগুলোর সাথে সম্পর্কিত হয় না, এবং মিনিমাম মোডে যখন এই 8086 মাইক্রোপ্রসেসর অপারেটেড হয় তখন এটিকে মাল্টিপ্রসেসর সিস্টেমের জন্য ব্যবহার করা যায় না। কিন্তু যখন ম্যাক্সিমাম মোডের জন্য ব্যবহার করা হয় তখন এটি মাল্টিপ্রসেসর সিস্টেমে বা কোপ্রসেসর কনফিগারেশনে এটি কাজ করতে পারে। এটি হচ্ছে মৌলিক পার্থক্য। 8086 এ যখন এই যে মিন বা ম্যাক্স, এই 33 নম্বর পিনটি মূলত নির্ধারণ করে, বা 33 নম্বর পিনে যে সিগন্যাল আছে সেই সিগন্যালের উপর নির্ভর করছে যে আসলে আমরা বুঝবো কি করে যে 8086 মাইক্রোপ্রসেসরটি ম্যাক্সিমাম মোডে নাকি মিনিমাম মোডে অপারেটেড হচ্ছে। যদি 33 নম্বর পিনে আমরা 1 পাই, মানে 33 নম্বর পিনের সিগন্যাল যদি 1 থাকে, তাহলে 8086 অপারেটেড হচ্ছে মিনিমাম মোডে। আর যদি, যেহেতু ম্যাক্স সিগন্যালটা হলো অ্যাক্টিভ লো, অর্থাৎ উপরে বার চিহ্ন থাকার অর্থ হচ্ছে অ্যাক্টিভ লো, অর্থাৎ যখন লো থাকবে তখন অ্যাক্টিভ থাকবে। লো থাকা মানে ভ্যালু 0 থাকা। সো এই 33 নম্বর পিনে 0 পাওয়ার অর্থ হচ্ছে এটি ম্যাক্সিমাম মোড অফ অপারেশনে অপারেটেড হচ্ছে, এবং এটিকে আমরা তখন মাল্টিপ্রসেসর সিস্টেমে ব্যবহার করতে পারবো। এবার চলে আসি পিন 24 থেকে পিন 31। এখানে ইন্টারাপ্ট এ, সেটি অ্যাক্টিভ লো, অ্যাড্রেসলেস এনাবল, ডেটা এনাবল, এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেটা ট্রান্সমিট অর রিসিভ। রিসিভটা হচ্ছে অ্যাক্টিভ লো। মেমোরি অথবা আয়োটা হচ্ছে এখানে অ্যাক্টিভ লো। রাইট সিগন্যাল, এটা হচ্ছে অ্যাড্রেস অ্যাক্টিভ লো সিগন্যাল। হোল্ড অ্যাকনলিজমেন্ট এবং হোল্ড সিগন্যাল। এই যে 24 থেকে 31 ফর মিনিমাম মোড অপারেশন, দ্য এমএন অর এমএক্স, যেটা 33 নম্বর পিন, সেটিকে আমরা কি করি, ভিসিসিতে যদি আমরা মিনিমাম মোড অফ অপারেশনে অপারেট করতে চাই তাহলে এটিকে আমরা ভিসিসির সাথে কানেক্ট করে দিই। ভিসিসির সাথে অর্থাৎ 40 নম্বর পিনের সাথে শর্ট করে দিই। তাতে কি হবে, ভিসিসিতে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি, যার ফলে এটিতে 5 ভোল্ট থাকা মানে এখানে অলওয়েজ 5 ভোল্ট থাকা মানে লজিক ভ্যালু 1, অর্থাৎ যেটা হচ্ছে আমরা জানি যে মিনিমাম মোড অফ অপারেশনে এমএন 1 পাবে। যখন এমএক্স পিনে 1 পাবে তখন মাইক্রোপ্রসেসরটি মিনিমাম মোড অফ অপারেশনে অপারেটেড হবে। ফলে 1 পেতে গেলে সবসময় যদি 1 পেতে চাই, সবসময় পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে, অর্থাৎ 40 নম্বর পিন বা ভিসিসিতে যদি আমরা 1 দিই এবং সেটাকে যদি এখানে একটা কেবল দিয়ে কানেক্ট করে দিই, তাহলে অর্থাৎ 33 নম্বর পিন আর 40 নম্বর পিন শর্ট করে দেওয়া হয়। সেক্ষেত্রে লজিক হাই বা ভ্যালু 1 পাওয়া যায়। 8086 itself generates all the bus control signals. আমরা জানি ডেটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস, 3 ধরনের বাস রয়েছে মাইক্রোপ্রসেসরে। যে কোনো মাইক্রোপ্রসেসর, সেটি হোক 8085 কিংবা 8086 কিংবা 80286, 80386 কিংবা পেন্টিয়াম প্রসেসর, যেটি হোক না কেন, সেখানে অবশ্যই ডেটা বাস থাকবে, কন্ট্রোল বাস থাকবে এবং অ্যাড্রেস বাস থাকবে। সো ডেটা বাস মেমোরির মানে কম্পিউটারের এক ইউনিট থেকে অন্য ইউনিটে ডেটা ট্রান্সফারের কাজটি করে থাকে। কন্ট্রোল বাস কন্ট্রোল সিগন্যাল ট্রান্সফারের কাজটি করে থাকে। অনুরূপভাবে অ্যাড্রেস বাস অ্যাড্রেস ট্রান্সফারের কাজটি করে থাকে। তো এখানে আমরা 27 নম্বর পিন যেটি দেখতে পাচ্ছি, ডেটা ট্রান্সমিট অর রিসিভ, এটি যেটি করে আমরা জানি যে ডেটা ট্রান্সমিট করা, অর্থাৎ
output signal from the processor to control the direction of data flow through the transceivers. অর্থাৎ সিগন্যালটাকে প্রসেসরের কাছ থেকে কোন দিকে ডেটা ট্রান্সফার হবে, যে ডেটা ট্রান্সিভারের মধ্যে দিয়ে যে ডেটা ট্রান্সমিট হবে, সেই ট্রান্সমিটের কাজটি করে থাকে এই 27 নম্বর পিনের সাহায্যে। অর্থাৎ আমরা যদি মাইক্রোপ্রসেসর থেকে আমরা সিগন্যালকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, বিভিন্ন ট্রান্সিভারের দিকে ডাটা ফ্লো করতে চাই, তাহলে আমরা এই 27 নম্বর পিনটি ব্যবহার করব। রিসিভ যেটি, সো এখানে হচ্ছে যে কখন ডেটা যদি ভ্যালু 1 পাই 27 নম্বর পিনটা, তখন ডেটা ট্রান্সমিটের কাজটি করবে, অর্থাৎ মাইক্রোপ্রসেসর থেকে বাইরে ডেটা ট্রান্সমিট হবে আউটপুট সিগন্যাল ফ্রম দি প্রসেসর। এখন সেটা কোন দিকে যাবে সেটি এখানে এই 27 নম্বর পিনের সাহায্যে নির্ধারণ করা হয়। আরেকটা আছে ডেটা এনাবল। সো আউটপুট সিগন্যাল ফ্রম দি প্রসেসর ইউজড অ্যাজ আউটপুট এনাবল ফর দি ট্রান্সিভার। ডেটা এনাবল যখন অ্যাক্টিভ লো যেহেতু, অর্থাৎ এই 26 নম্বর পিনটিতে যখন 0 পাবে, অর্থাৎ যেটা এখন প্রসেসর থেকে ট্রান্সিভারের জন্য ডেটা আউটপুট হিসেবে সিগন্যাল পাঠানোর জন্য প্রসেসরটি এখন রেডি। অর্থাৎ 26 নম্বর পিনে যখন 0 পাবো, তখন ডেটা এনাবল পিনটি এনাবলড থাকবে, মানে এখন সিগন্যাল প্রসেসর থেকে ট্রান্সিভারের জন্য সিগন্যাল পাঠানোর কাজটি করতে সক্ষম হবে। অ্যাড্রেস ল্যাচ এনাবল আমরা বলেছি যে অ্যাড্রেস এবং ডেটা লাইনগুলোকে ডিমাল্টিপ্লেক্স করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ইউজিং এক্সটার্নাল ল্যাচ। এরপরে আছে মেমোরি অথবা আইও। সো মেমোরি অ্যাক্সেস নাকি আইও অ্যাক্সেস, এই মেমোরি অ্যাক্সেস এবং আইও অ্যাক্সেসকে ডিফারেন্সিয়েট করার জন্য MIO অর্থাৎ 28 নম্বর পিনটি ব্যবহার করা হয়ে থাকে। যদি আইও অর্থাৎ ইনপুট এবং আউটপুট ইনস্ট্রাকশনস যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে যেহেতু আইওটা হচ্ছে অ্যাক্টিভ লো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটির উপরে বার চিহ্ন আছে, মানে একটা বার চিহ্ন দেয়া আছে, মানে এটা হলো অ্যাক্টিভ লো। অর্থাৎ 0 পেলে 28 নম্বর পিনে যদি 0 থাকে তাহলে আইও অ্যাক্টিভ হবে, আর যদি 1 থাকে তাহলে M অ্যাক্টিভ হবে। অর্থাৎ M ফর মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনস এবং 0 ফর ইন অ্যান্ড আউট ইনস্ট্রাকশনস। এরপরে আছে রাইট কন্ট্রোল সিগন্যাল, এটিকে আমরা বলি WR। এটিও কিন্তু অ্যাক্টিভ লো, অর্থাৎ 29 নম্বর পিনে যদি 0 হয়, অর্থাৎ যখন কন্ট্রোল সিগন্যাল বা রাইট কন্ট্রোল সিগন্যাল যখন 0 হবে বা 0 হবে তখনই যখন হচ্ছে প্রসেসর রাইটস ডেটা টু মেমোরি অথবা রাইটস ডেটা টু আইও পোর্ট। প্রসেসর যখন মেমোরি বা আইও পোর্টে ডেটা রাইট করতে যাচ্ছে, তখন সে কি করে 29 নম্বর পিনে 0 তৈরি করে। এরপর আছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ, অর্থাৎ যখন একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট প্রসেসর কর্তৃক অ্যাকসেপ্টেড হয়, তখন এই আউটপুট লাইনটিতে মূলত লো সিগন্যাল, যেহেতু এটি অ্যাক্টিভ লো, অর্থাৎ ইন্টারাপ্ট অ্যাকনলেজ হলেই এটা মূলত 0, অর্থাৎ 24 নম্বর পিনে 24 নম্বর পিনটি লো অবস্থায় থাকবে। When the interrupt request is accepted by the processor, the output is low on this line. অর্থাৎ আমরা জানি যে প্রসেসর যে কাজটি করছিল তার থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার প্রয়োজনীয়তা পড়লে সে কি করে, বর্তমানে যে প্রোগ্রাম এক্সিকিউট করছিল সেই প্রোগ্রামের এক্সিকিউশন থামিয়ে রেখে সে তখন ওই যে নতুন চাহিদা আসলো যে এই কাজটি অতি জরুরি কাজটি করতে হবে, সেই নতুন যে জরুরি কাজটি সেটি যে করছে, সেই করার শুরুতে সে কি করে এই 24 নম্বর পিনটিতে 0 দিয়ে দেয়। তার মানে সে ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করেছে, মানে ইন্টারাপ্টটা মেনে নিছে। মানে কেউ একজন জরুরি কাজে, যেমন আমরা যখন কাজ করছি, ধরা যাক আমরা ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি, হুট করে কোথাও আগুন লেগে গেল, তার মানে তখন একটা ইন্টারাপ্ট সিগন্যাল আমাদের মস্তিষ্কে জেনারেট হয় যে এখন ক্লাস বন্ধ করতে হবে, আগুন যেখানে লেগেছে সেখানে আগুন নেভানোর জন্য আমাদের সবাইকে যেতে হবে। এই যে রিকোয়েস্ট আসলো, এটাকে আমরা বলছি ইন্টারাপ্ট রিকোয়েস্ট, যে স্যার চলেন আগুন নিভাতে যেতে হবে, এটা হলো ইন্টারাপ্ট বা ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এরপর স্যার সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমি যে ক্লাস নিচ্ছিলাম ক্লাসটি নেওয়া এখন আমি বন্ধ করব, সাসপেন্ড করব, করে আমি এখন আগুন নেভাতে যাব। তখন সে যাওয়ার সময় কি বলবে যে ঠিক আছে আজকে ক্লাসটা এখানে শেষ। তার মানে সে মেনে নিয়েছে যে তাদের সবাইকে নিয়ে এখন আগুন নেভানো জায়গায় যেতে হবে। তখন সে কি করবে, 24 নম্বর পিনে একটা সিগন্যাল দিয়ে দিল যে তাহলে ক্লাস শেষ হয়ে গেল, আজকে আমরা আগুন নেভাতে যাব। তখন ক্লাসরুম আটকায় দেবে, স্টুডেন্টের সব বের হয়ে গেল। তার মানে এই 24 নম্বর পিনে আমি তখন 0 জেনারেট করে দিয়ে চলে যাব যে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, অর্থাৎ ল্যাব রুম বা ক্লাসরুমটা বন্ধ করে দেব।
আমরা সবাই আগুন নেভাতে যাচ্ছি। তো 24 নম্বর পিন যেহেতু অ্যাক্টিভ লো, এই 24 নম্বর পিনটিতে 0 বা অ্যাক্টিভ লো অর্থাৎ লো সিগন্যাল প্রডিউস করবে, মানে হলো যে প্রসেসর ইন্টারাপ্ট রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করেছে। এরপর হোল্ড এবং হোল্ড এ অর্থাৎ হোল্ড অ্যাকনলেজ। সো হোল্ড হচ্ছে input signal to the processor from the bus masters as a request to grant the control of the bus. Usually মানে হোল্ড অর্থাৎ ধরে রাখা, অর্থাৎ যখন ডেটা বাসের মধ্য দিয়ে ডেটা কম্পিউটারের এক ইউনিট থেকে অন্য ইউনিটে যাবে, কিংবা অ্যাড্রেস বাসের মাধ্যমে কম্পিউটারের এক ইউনিট থেকে ফাংশনাল ইউনিট থেকে অন্য ফাংশনাল ইউনিটে অ্যাড্রেস পাঠানো হবে, কিংবা কন্ট্রোল বাসের মাধ্যমে কম্পিউটারের একটা ফাংশনাল ইউনিট থেকে অন্য ফাংশনাল ইউনিটে কন্ট্রোল সিগন্যাল পাঠানো হবে, তখন এই বাসগুলো অকুপাই করার দরকার হয়। মানে যখন প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যায় তখন রাস্তা ব্লক করে দেওয়া হয়, যেটা এই রাস্তাটা এখন ব্যবহার করবেন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী। ঠিক হোল্ড সিগন্যাল দিয়ে আমরা ওটাই বোঝাই যে এই বাস অর্থাৎ এই রাস্তাটা আপাতত ডেটা বাস ব্যবহার করবে, কিংবা এই বাসটা আপাতত এই ডাটা বাসটি অমুক প্রোগ্রাম ব্যবহার করবে, অমুক ইনস্ট্রাকশন এই বাসটি এখন দখলে রাখবে। এই যে বিষয়টি যে বাস কন্ট্রোল অফ দি বাসের নিয়ন্ত্রণ হচ্ছে বরাদ্দ করার জন্য এই হোল্ড সিগন্যালটি ব্যবহার করা হয়। এটি মূলত প্রসেসরের ইনপুট সিগন্যাল, বাট অর্থাৎ প্রসেসরের কাছে বাসের নিয়ন্ত্রণ চেয়ে পাঠিয়ে আবেদন, সেটি হচ্ছে হোল্ড সিগন্যাল 31 নম্বর পিনের সাহায্যে। কিন্তু যখন হোল্ড অ্যাকনলেজমেন্ট মানে এই যে বাসের নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া হলো, অর্থাৎ প্রসেসর যদি হোল্ড সিগন্যালকে অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাকনলেজ সিগন্যাল যেটা হোল্ড অ্যাকনলেজ 30 নম্বর পিনে সে 1 অ্যাসার্ট করে, অর্থাৎ তখন 30 নম্বর পিনে আমরা 1 পাই। যেহেতু এটা হোল্ডে এর উপরে কোনো বার চিহ্ন নেই, তার মানে এটি হচ্ছে একটি অ্যাক্টিভ হাই সিগন্যাল। সো the acknowledge is asserted high when the processor accepts hold. প্রসেসর যদি হোল্ড সিগন্যালকে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ সে যদি রাজি হয় টু গ্রান্ট দি কন্ট্রোল অফ দ্য বাসের নিয়ন্ত্রণ, অর্থাৎ বাস মাস্টার যে রিকোয়েস্ট করেছিল, অর্থাৎ হোল্ড অ্যাকনলেজ ইজ নাথিং বাট এ অ্যাকনলেজ সিগন্যাল, অ্যান অ্যাকনলেজ সিগন্যাল বাই দি প্রসেসর টু দি বাস মাস্টার রিকোয়েস্টিং দি কন্ট্রোল অফ দি বাস থ্রু হোল্ড। অর্থাৎ বাস মাস্টার বাসের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য হোল্ড সিগন্যাল পাঠিয়েছিল প্রসেসরকে। প্রসেসর এখন তার উত্তর দিবে যে সিগন্যালের মাধ্যমে, সেটি 30 নম্বর পিনে দেবে হোল্ড অ্যাকনলেজ সিগন্যাল, অর্থাৎ এটি একটি অ্যাকনলেজ সিগন্যাল যার মাধ্যমে প্রসেসর বাস মাস্টারকে বাসের নিয়ন্ত্রণ তুলে দিল। এবং সেটি আমরা বুঝবো কি করে যে আদৌ হোল্ড অ্যাকনলেজ মানে বাসের নিয়ন্ত্রণটা প্রসেসর দিয়েছে কিনা বা অ্যাকনলেজ করেছে কিনা, সেটি আমরা দেখতে পাবো 30 নম্বর পিনে। যদি সেখানে আমরা 1 পাই, যদি সেখানে 0 পাই, তার অর্থ হচ্ছে বাস মাস্টারকে প্রসেসর বাসের কন্ট্রোল গ্রান্ট করেনি। এরপরে আসছে 24 নাম্বার থেকে 31 নাম্বার পিনগুলো। যদি আমরা আবার দেখি যে 24 থেকে 31 নাম্বার পিন আমাদের 24 থেকে 31 এইগুলোর চেহারা ছিল একরকম। আমরা আরেকবার একটু দেখি। যদি 24 নম্বর পিন থেকে শুরু করি, ইন্টারাপ্ট অ্যাকনলেজ অ্যাক্টিভ লো, অ্যাড্রেস ল্যাশ এনাবল, ডেটা এনাবল অ্যাক্টিভ লো, ডেটা ট্রান্সমিট অর রিসিভ অ্যাক্টিভ লো, মেমোরি অ্যাক্টিভ হাই অথবা ইনপুট আউটপুট অ্যাক্টিভ লো, রাইট অ্যাক্টিভ লো, হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল এবং হোল্ড সিগন্যাল। এই ছিল 24 থেকে 31 নম্বর পিনের অবস্থা বা তাদের তাৎপর্য, কোন পিনের কাজ কি, কোন পিনে কোন সিগন্যাল থাকে। 8086 মাইক্রোপ্রসেসর, এটি হচ্ছে যখন মিনিমাম মোড অপারেশনে থাকবে তখন এটা, কিন্তু যখন ম্যাক্সিমাম মোড অফ অপারেশন, দ্যাট মানে তখন আমরা কি করি, এটাকে গ্রাউন্ডিং করি। তার মানে এই যে এমএন পিন যেটা 33 নম্বর পিন হয় ভিসিসি অর্থাৎ 40 নম্বর পিনের সাথে কানেক্ট করব অথবা গ্রাউন্ডের সাথে কানেক্ট করবো। অর্থাৎ গ্রাউন্ডে থাকে সবসময় 0, আর 0 পাওয়ার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম মোড। সো যদি আমরা মাইক্রোপ্রসেসরকে ম্যাক্সিমাম মোড অপারেশন অপারেট করতে চাই, তাহলে আমাদেরকে এই 33 নম্বর পিনকে গ্রাউন্ড পিনের সাথে অর্থাৎ 1 নম্বর পিনের সাথে কানেকশন দিয়ে দিতে হবে। তাহলে অল টাইম এটা লজিক লো থাকবে। আমরা জানি লজিক লেভেল দুইটা, হয় 0 অথবা 1, লো অথবা হাই। 33 নম্বর পিনটিকে আমরা যদি ভিসিসির পিনের সাথে অর্থাৎ 40 নম্বর পিনের সাথে কানেক্ট করি,
তাহলে সেটি হবে লজিক হাই। 33 নম্বর পিনটিকে যদি আমরা 1 নম্বর পিন বা গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করি তাহলে সেটি হবে লজিক লো। সেক্ষেত্রে মাইক্রোপ্রসেসরটি ম্যাক্সিমাম মোড অপারেশনে অপারেটেড হবে এবং সেক্ষেত্রে 24 থেকে 31 নম্বর পিনের সিগন্যালগুলো রিঅ্যাসাইন করা হয়। কেমন? এখানে আমরা দেখতে পাচ্ছি S0, S1, S2 এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। এগুলো হচ্ছে মূলত স্ট্যাটাস সিগন্যাল ইউজড বাই দি 8086 বাস কন্ট্রোলার টু জেনারেট বাস টাইমিং অ্যান্ড কন্ট্রোল সিগন্যালস। 8086 বা 8086 মাইক্রোপ্রসেসর তার টাইমিং সিগন্যাল এবং কন্ট্রোল সিগন্যাল জেনারেট করার জন্য এই 3টি বিট 26, 27 এবং 28 নম্বর পিনগুলো ব্যবহার করে থাকে। এগুলোকে আমরা বলি স্ট্যাটাস সিগন্যালস। 3 বিট ব্যবহার করা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 ধরনের মেশিন সাইকেল এখানে জেনারেট করা সম্ভব। যেমন 000, 001 যদি আমরা দেখি এবং এইভাবে করে বাইনারি যে মানগুলো আছে অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, আমরা 111 মানে হচ্ছে 7, অর্থাৎ যখন 7 ভ্যালু বা যখন 0 ভ্যালু, খেয়াল করে দেখবেন স্ট্যাটাস সিগন্যাল S0, S1, S2 ডান দিক থেকে লেখা শুরু করা হয়, কারণ ডান দিকের ভ্যালুটা হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট বা LSB, অর্থাৎ তার গুরুত্ব সবচেয়ে কম। আর S2 এটাকে আমরা বলছি MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এই যে স্ট্যাটাস সিগন্যাল জেনারেট করা হচ্ছে সেটি আমরা তাৎপর্য দেখতে পাচ্ছি যখন 0 পাবে অর্থাৎ 0 পেলে ইন্টারাপ্ট অ্যাকনলেজ, যখন 1 পাবে আইও পোর্ট রিড করবে, যখন 2 পাবে আইও পোর্ট ইনপুট আউটপুট পোর্ট রাইট করবে, যখন 3 পাবে তখন হল্ট মানে থেমে যাওয়া, যখন 4 পাবে কোড অ্যাক্সেস, 5 পেলে মেমোরি রিড করবে, 6 পেলে মেমোরি রাইট করবে এবং 7 হলো প্যাসিভ ইনঅ্যাক্টিভ অবস্থা। তো এই যে 8086 মাইক্রোপ্রসেসরের অবস্থা বোঝানোর জন্য, মানে সেটি এখন কোন অবস্থায় আছে সেটি বোঝানোর জন্য স্ট্যাটাস সিগন্যালস জেনারেট করা হয় 26, 27 এবং 28 নম্বর পিনে। সেখানে মেশিন সাইকেল যখন কোড অ্যাক্সেস বা যখন সে মেমোরি রিড করবে তখন, অর্থাৎ মেমোরি থেকে ডেটা মাইক্রোপ্রসেসরে নিয়ে আসতে চাই, তখন সেখানে জেনারেট করছে 5 অর্থাৎ 101। যদি সে মেমোরিতে মাইক্রোপ্রসেসর অপারেশন শেষে মেমোরিতে ডাটা রাইট করতে চায়, মানে মেমোরিতে ডাটা রেখে আসতে চায়, তাহলে সে জেনারেট করবে 110 অর্থাৎ S2 পিনে থাকবে 1, S1 পিনে থাকবে 1, S0 পিনে থাকবে 0। তাহলে মাইক্রোপ্রসেসর তখন মেমোরিতে ডেটা রেখে আসবে বা রাইট করবে। তাহলে এই ছিল স্ট্যাটাস সিগন্যালস গুলো 26, 27 এবং 28 নম্বর পিন। এই 3টা পিনের মানে অবস্থা অ্যাক্টিভ লো হোক, যেহেতু সবগুলোই অ্যাক্টিভ লো সিগন্যাল, সেখানে 0 থাকার অর্থ হচ্ছে ওই পিনটা অ্যাক্টিভ, 1 থাকার অর্থ হচ্ছে সেটা ইনঅ্যাক্টিভ। তো এই যে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ অবস্থার কম্বিনেশন, সেটি ব্যবহার করেই আমরা তার তাৎপর্য বুঝে থাকি। তার মানে যদি আমরা 28 নম্বর পিনে পাই 1, 27 নম্বর পিনে পাই 0, 26 নম্বর পিনে পাই 1, এটার মানে হলো এটি এখন মেমোরি থেকে ডেটা রিড করবে। 8086 ডেটা রিড করবে, অর্থাৎ ডেটা রিড করতে হলে মেমোরি থেকে ডেটা আনতে চাইলে তাকে অবশ্যই কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে হবে, কি মেমোরি রিড সিগন্যাল বা মেমোরি রিড কন্ট্রোল সিগন্যালস। তো এই ছিল আমাদের S2, S1, S0 তিনটি স্ট্যাটাস সিগন্যালস পিনের বৈশিষ্ট্য। এরপর আমরা দেখতে পাচ্ছি কিউ স্ট্যাটাস। প্রসেসর এই লাইনগুলোর মাধ্যমে স্ট্যাটাস অফ কিউ এর অবস্থাটা প্রোভাইড করে থাকে। QS0 এবং QS1 এই দুটি আমরা যদি দেখি যে QS0, QS1 এটি মূলত যদি এখানে 00 থাকে, অর্থাৎ 24 এবং 25 নম্বর পিনে যদি 00 থাকে দুটোতেই, তাহলে কিউ অপারেশন হচ্ছে যে কোনো ধরনের কিউ অপারেশনই করবে না। সো এই যে কিউ স্ট্যাটাস সেটি মূলত কি কাজে ব্যবহার করা হয়, বা কিউ স্ট্যাটাস সিগন্যাল প্রসেসর আসলে কি কাজে ব্যবহার করে? আমরা বলছি কিউ স্ট্যাটাস সিগন্যাল প্রসেসর প্রোভাইডস দ্য স্ট্যাটাস অফ দ্য কিউ ইন দিস লাইনস। কিউ এর অবস্থা প্রসেসর এই লাইনগুলোর মাধ্যমে প্রকাশ করে থাকে
The queue status can be used by external device to track the internal status of the queue in 8086 microprocessor. 8086 মাইক্রোপ্রসেসরের ভেতরে যে কিউ এর অবস্থাটা কিরকম সেটি বোঝানোর জন্য মূলত বা সেটি ট্র্যাক করার জন্য এক্সটার্নাল ডিভাইস এই কিউ স্ট্যাটাস সিগন্যালগুলো ব্যবহার করে থাকে। কারণ কিভাবে আমরা স্ট্যাটাসটা বুঝবো? যদি আমরা দেখতে পাই যে 24 নম্বর পিন অর্থাৎ কিউএস 1 এ 1 পেয়েছি, 25 নম্বর পিনে আমি 0 পেয়েছি, তখন আমি বুঝবো যে কিউতে কোনো ভ্যালু রাখা নেই, কিউটা এমটি। তার মানে 24 আর 25 পিনে, 24 পিনে যদি পাই 1, 25 নম্বর পিনে যদি পাই 0, তার মানে এখানকার থার্ড কন্ডিশন 10 কন্ডিশন। তাহলে এই 10 কন্ডিশন যদি পাই, এমটি দ্য কিউ। এরপরে 00 যদি পাই তাহলে কোনো অপারেশন করতে হবে না, ফার্স্ট বাইট অফ অ্যান অপকোড ফ্রম কিউ 01 কম্বিনেশন এবং 11 পেলে সাবসিকুয়েন্ট বাইট ফ্রম দ্য কিউ, একটার পর একটা। তার মানে 01 পেলে ফার্স্ট বাইট কিউ থেকে অপকোডের অপারেশন কোডের ফার্স্ট বাইট, আর 11 পেলে তার পরের বাইটগুলো সে অ্যাক্সেস করবে। সো এই যে কিউ, যে ইন্টারনাল কিউ রয়েছে, সেই ইন্টারনাল কিউ বা কিউগুলোর অবস্থা ট্র্যাক করার জন্য এক্সটার্নাল ডিভাইস দ্বারা এই 24 এবং 25 নম্বর পিনের স্ট্যাটাস সিগন্যাল বা কিউ স্ট্যাটাস সিগন্যালটি ট্র্যাক করা হয়। এরপরে সেইভাবে কিউএস যে 24 এবং 25 নম্বর পিনের অ্যাক্টিভ হাই, এখানে স্লাইডে এটাকে বার চিহ্ন দেখানো হয়েছে, এটি আসলে আমরা অ্যাক্টিভ হাই হিসেবে দেখাবো। এরপর আছে আর কিউ যেটা, সো এই যে কিউ ফর রিকোয়েস্ট, আর ফর রিড রিকোয়েস্ট বেসিক্যালি। তার মানে এখানে মূলত কি রিড করবে, সে বাস রিড করতে চাই, সো এখানে আসলে বাস রিকোয়েস্ট আমরা বলি এটাকে। আর কিউটা মূলত বাস রিকোয়েস্ট সিগন্যাল, এবং জিটি ফর গ্র্যান্ট মানে বাস, অর্থাৎ সে এখন ডেটা বাস দিয়ে ডেটা ট্রান্সফার করবে। সো এই জন্য এখন হচ্ছে যে প্রসেসরকে আসলে বাস গ্রান্ট করার জন্য অনুরোধ চেয়ে পাঠাবে বাস মাস্টারগুলো। তো এখানে হচ্ছে যে আমরা অলরেডি দেখেছি যে আমরা দেখেছি আগের স্লাইডগুলোতে যে সেখানে হোল্ড অ্যাকনলেজ, এই যে বিষয়টি হোল্ড সিগন্যাল, এটি মূলত হচ্ছে বাসের নিয়ন্ত্রণ বাস মাস্টারদেরকে দেওয়ার জন্য প্রসেসরের কাছে রিকোয়েস্ট পাঠানো, এবং প্রসেসর যদি বাস মাস্টারদেরকে সেই রিকোয়েস্টে সাড়া দেয়, অর্থাৎ বাস মাস্টারগুলোকে যদি বাসের নিয়ন্ত্রণ তুলে দেয়, তাহলে সে 30 নাম্বার পিনে সিগন্যাল পাঠায়। কিন্তু লোকাল যে সকল বাস মাস্টারগুলো আছে তাদেরকে যদি এখন প্রসেসরের কাছ থেকে প্রসেসরের কারেন্ট বাস সাইকেলের পরে বলা হচ্ছে যে দিস রিকোয়েস্টস আর ইউজড বাই আদার লোকাল বাস মাস্টার্স টু ফোর্স the processor to release the local bus at the end of the processor's current bus cycle. এই যে 30 এবং 31 পিন, এগুলো হলো বাই ডিরেকশনাল পিন। এই পিনগুলোতে আমরা দেখতেছি জিটিটা হচ্ছে অ্যাক্টিভ হাই, এখানে যদিও বার চিহ্ন দেওয়া হয়েছে এটা ভুল, আমাদের চিত্রটা দেখতে হবে। জিটিটা হলো অ্যাক্টিভ হাই, অর্থাৎ 1 পেলে গ্রান্ট মানে বাস গ্রান্ট করেছে, লোকাল বাস মাস্টাররা যে প্রসেসরের কাছে লোকাল বাস চেয়ে পাঠাইছে সেই লোকাল বাস রিলিজ করে বরাদ্দ দিয়ে দিয়েছে। কারণ প্রসেসর তার যে কারেন্ট বাস সাইকেল শেষ হওয়ার পরপরই লোকাল বাসকে তাদের লোকাল বাস মাস্টারের কাছে বরাদ্দ দিয়ে দিয়েছে। সো রিকোয়েস্ট, বাস রিকোয়েস্ট এবং বাস গ্র্যান্ট। সো GT0 GT1 এটা হচ্ছে যখন গ্র্যান্ট করবে প্রসেসর, যখন গ্র্যান্ট বা মঞ্জুরি করবে, অর্থাৎ লোকাল বাসের নিয়ন্ত্রণ লোকাল বাস মাস্টারদের হাতে তুলে দেবে, তখন GT1 এবং GT0 তে অর্থাৎ 30 এবং 31 নম্বর পিনে থাকবে 1 অ্যাক্টিভ হাই। আরেকটা হচ্ছে যে রিকোয়েস্ট RQ বা রিকোয়েস্ট, সেটি হচ্ছে RQ0 RQ1, অর্থাৎ 30 নম্বর পিনটা হচ্ছে RQ1। এটি হলো মূলত যে রিকোয়েস্ট সিগন্যাল। তার মানে 30-31 মূলত বাসের জন্য লোকাল বাস মাস্টার কর্তৃক প্রসেসরের কাছে লোকাল বাসের নিয়ন্ত্রণ চেয়ে রিকোয়েস্ট পাঠানো, এবং যদি সে গ্রান্ট করে তাহলে গ্রান্ট সিগন্যাল ব্যবহার করা হবে। সো দেখা যাচ্ছে যে GT0 GT1 দুটো গ্রান্টের রিকোয়েস্ট আসতে পারে। তো 30 নম্বর পিনের প্রায়োরিটিটা হচ্ছে GT0 প্রায়োরিটি হচ্ছে হায়ার প্রায়োরিটি দেন GT1, অর্থাৎ 31 নম্বর পিন এর প্রায়োরিটি হবে হাইয়েস্ট বা হায়ার। মানে যদি 30 নম্বর পিনের মাধ্যমে লোকাল বাস মাস্টার কেউ রিকোয়েস্ট পাঠায়
31 নম্বর পিন ব্যবহার করে কেউ রিকোয়েস্ট পাঠায় তাহলে আগে বরাদ্দ পাবে 31 নম্বর পিন। এরপরে 29 নম্বর পিনে দেখতে পাচ্ছি লক। এটি একটি আউটপুট সিগন্যাল যেটা লক ইনস্ট্রাকশনের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়। রিমেন্স অ্যাক্টিভ যতক্ষণ পর্যন্ত কমপ্লিশন অফ দ্য ইনস্ট্রাকশন, অর্থাৎ যে কোনো ইনস্ট্রাকশন লেখার আগে যদি আমরা এই লক ইনস্ট্রাকশন দিয়ে রাখি, তার মানে ওই ইনস্ট্রাকশনটা অর্থাৎ ডান পাশের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট না হওয়া পর্যন্ত কি করবে, এই সিগন্যালটি অ্যাক্টিভ থাকবে। সো এই যে আউটপুট সিগন্যাল, দিস আউটপুট সিগন্যাল remains active until the completion of the instruction prefixed by lock, অর্থাৎ যে ইনস্ট্রাকশনের সামনে প্রিফিক্স মানে সামনে আমরা লক লিখে দিলাম, ওই ইনস্ট্রাকশনটি এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত এই সিগন্যালটি অ্যাক্টিভ থাকবে। 29 নম্বর পিনে আপনি 1 পাবেন। কখন শূন্য হবে সেটি এখানে দেয়া হয়েছে যে 8086 আউটপুট লো অন দি লক পিন while executing an instruction to prevent other bus masters from gaining control of সিস্টেম বাস। এটি মনে রাখতে হবে যে লক যখন অ্যাক্টিভ লো পিন হিসাবে অর্থাৎ আউটপুট লো হবে 8086 মাইক্রোপ্রসেসর আউটপুট হিসেবে এই 29 নম্বর পিনে শূন্য দেবে কখন, while executing an instruction to prevent other bus masters from gaining control of the system bus, সিস্টেম বাসের নিয়ন্ত্রণ যাতে অন্য কোনো বাস মাস্টার নিতে না পারে সেটির জন্য এই লক জিরো সিগন্যালটা ব্যবহার করা হচ্ছে। এরপরে আর্কিটেকচারের প্রশ্নটি আসছে 8086 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার। সো এই আর্কিটেকচার পড়ার আগে আমাদেরকে মোটামুটি ভাবে একটি ধারণা নিয়ে আসতে হবে আমাদের বিভিন্ন রেজিস্টারগুলো নিয়ে, কোর সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট নিয়ে। এগুলোর পাশাপাশি আমাদেরকে আগে পড়তে হবে 8085 মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার এবং তার বিভিন্ন যে রেজিস্টারগুলো রয়েছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট রয়েছে, সেগুলো নিয়ে আমরা পড়বো এবং তারপরে এসে আমরা আবার 8086 মাইক্রোপ্রসেসর সম্পর্কে, কারণ 8085 মাইক্রোপ্রসেসর হচ্ছে 8086 এর পূর্বপুরুষ বা পূর্ব মাইক্রোপ্রসেসর। তো সে কারণে সেটি বুঝলে আমাদের জন্য 8086 বুঝতেও সহজ হবে। সো আজকের লেকচার আমরা এখানেই শেষ করব। আমরা পরের লেকচারে আমরা 8085 নিয়ে স্টাডি শেষ করে এসে এরপরে আবার আমরা এই স্লাইড থেকে অর্থাৎ আমাদের 8086 মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার থেকে আমরা মূলত আবার আমাদের পাঠদান শুরু করব। তো আজকের লেকচার এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।